শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, কর্মমুখর সকাল, কর্মময় হোক সবার জীবন, সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রেখেছি, আর পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং সাথে আছি আমি মাসুক। দর্শক শুভ সকাল আমার তরফ থেকেও। শুভ সকাল, সুন্দর সকাল এবং রাঙা সকাল বলছিলাম, কিন্তু আজকে আমাদের এই মঞ্চকে রাঙিয়ে তুলেছে কিন্তু সাকি সুন্দর একটি পোশাক পরেছে। অনেক ধন্যবাদ মাসুক। কিন্তু রাঙা সকাল কিন্তু বরাবরই রাঙায় আসলে আমাদের রাঙা মানুষগুলো হয়ে যারা আছে, কিন্তু আবহাওয়াটা তৈরি করি আমরা, সেই আবহাওয়াটা তুমি তৈরি করেছো ইতিমধ্যে। সাকি, আমরা যদি নগরায়নের কথা বলি, আধুনিক নগরায়ন, এবং একই সাথে আমরা যদি বলি যে আবাসনটাকে আরো কিভাবে আমাদের বাসযোগ্য করে তোলা যায়, পরিবেশ বান্ধব করা যায়, সেই বিষয়গুলো আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একদমই তাই। তো এক্ষেত্রে আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার স্বপ্নের বাড়িটি কেমন? আমার স্বপ্নের বাড়িটি আমি এক কথায় বলতে চাই যে সবুজে ঘেরা একটা বাড়ি হবে। এবং তুমি যে নগরায়নের কথা বলছো, সেটা আসলে পরিবেশ বান্ধব হওয়া নিশ্চয়ই জরুরি। কতটা পরিবেশ বান্ধব করা যায় একটি স্থাপত্য শিল্পের মাধ্যমে, সেটি আসলে আমাদের সঙ্গে আজকে যে অতিথি রয়েছেন, রাঙা মানুষ রয়েছেন, আমরা তার কাছ থেকেই জানি। চলো চলো তাকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি স্থপতি এবং শিক্ষক সুজাউল ইসলাম খান। আমরা চলে যাচ্ছি তাকে স্বাগত জানাতে। শুভ সকাল স্যার। শুভ সকাল। শুভ সকালের দর্শকদের আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন স্যার? সবকিছু মিলে যদি জানতে চাই। ভালো আছি আলহামদুলিল্লাহ। খুবই একটু লজ্জাই লাগছে আপনাদের এখানে এসে, যে আমি তো যেরকম সম্মান পাই হয়তো অতটা সম্মানিত হওয়ার পর্যায়ে যায়নি, বাট ধন্যবাদ আসতে বলার। বিনয়ী মানুষগুলো আসলে এমনই হয় যে নিজেদের বিনয় দিয়ে তারা আসলে তাদের যে উচ্চতা সেটি প্রকাশ করে দেয়। স্যার, আপনার জন্ম তো হয়েছিল ইংল্যান্ডে, জি, এবং সেখানে আপনার শৈশবটা পুরোটাই কেটেছে বলা যায় একরকম। জি। তো আমরা ইংল্যান্ডে সেই জন্ম এবং জন্মের পরবর্তী যে সময়টা আপনার ইংল্যান্ডে কেটেছে সেটা জানতে চাই। আমার 8 বছর বয়সে বাংলাদেশে বাবা মার সাথে চলে আসি, তারপর ইংল্যান্ডে যাওয়া হয়নি। তো ইংল্যান্ডে স্কুলে গিয়েছি 3 বছরের মতো। তো স্কুলের কথা একটু একটু মনে আছে যে স্কুলটা বেশ ফ্রি ছিল, মানে পড়াশোনা যে একটা চাপ বা পরীক্ষা দিতে হবে বা অনেক কিছু মুখস্থ করতে হবে বা অনেক নাম্বার পেতে হবে, এই চাপগুলি একেবারেই ছিল না। তো টিচারদের টাস্ক দেওয়া থাকতো, ওইটা ওনারা বিভিন্নভাবে আর কি ছাত্রদের কাছ থেকে নিতেন, এবং ছাত্রদের একজন ছাত্র বা ছাত্রীর যে নিজস্বতা আছে সেটা নিয়ে ওনারা কাজ করতেন খুব গভীরভাবে। এটা বেশ মনে আছে। বাহ, খুব সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করলেন স্যার। পারিবারিক আবহ সেই সময়টা ইংল্যান্ডে কেমন ছিল আপনার? খুব চমৎকার। আমার বড় ভাই, আমার 9 বছরের বড়, আর আমার ছোট বোন আমার 5 বছরের ছোট। তো আমাদের খুব সুন্দর একটা শৈশব কেটেছে। এখানেও আমরা যখন এসেছি তখন আমাদের শৈশব বা পারিবারিক আবহ খুবই পজিটিভ। সেখানে কি বাবার কাজের সূত্রে থাকা এরকম ছিল ইংল্যান্ডে? হ্যাঁ, বাবার কাজের সূত্রে ছিল আর কি। আচ্ছা, এরপর আবার চলে আসেন আপনি 8 বছর বয়সে। তার মানে মোটামুটি বলা যায় যে কয়েক বছরের শৈশব, মানে ইংল্যান্ডের শৈশব কিছুটা মনে আছে। তো কোনো প্রভাব পড়েছিল হঠাৎ করে যখন বাংলাদেশে চলে আসলেন? একটা স্কুল পরিবর্তন, ভাষাগত একটা পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, যেহেতু আপনার জন্ম ইংল্যান্ডে। সেক্ষেত্রে আসলে কোনো প্রতিকূলতা ছিল কিনা? কিছুটা, ওটা কিছুদিন তো ছিলই, যে এখানে স্কুল ভিন্ন, পড়াশোনার ব্যাপারটা ভিন্ন, একটু মুখস্থ, একটু পড়াশোনা, একটু পরীক্ষা বেশি, এটা এগুলি ছিল। বাংলা নিয়ে তো একটু সমস্যা ছিল, বাট মনে হয় ভাষার প্রতি একটা উইকনেস ছিল। পড়তে খুব পছন্দ করতাম, বই পড়তে খুব পছন্দ করতাম, ওইটার ফলে হয়তো অত আর সমস্যা হয়নি। বাংলাদেশে এসে কোথায় উঠলেন? মোহাম্মদপুরে আমাদের ইকবাল রোডে বাসা ছিল, তারপরে আমরা শাহজাহান রোডে গিয়েছি। তো সে সময় শহরটা, মানে এখনকার মানে তখন যারা ছিলেন, মানে শহরটা অনেক সুদিং, কাম অ্যান্ড কোয়াইট ছিল, মানে এতটা
ভিড়ভাট্টা তো ছিলই না। আমরা রিক্সা করে নিউ মার্কেট যেতাম, মানে বাবা মা আমি আমার বোন আমরা ইকবাল রোড থেকে রিক্সা করে নিউ মার্কেট যাচ্ছি, খালার বাসা মামার বাসা যাচ্ছি ইয়েতে সাত মসজিদ রোড ধরে, এবং কোনো জ্যাম নেই, মানে ইটস ভেরি অর্ডিনারি ক্ষেত্রে। তখন সিটিটা শহরটা খুব এখনকার হয়তো কিছু মফস্বল শহরে হয়তো ওই আবহাওয়াটা ইয়েতে ছিল, এবং ওই শহরটা ভীষণ নিরিবিলি ছিল, অনেক গ্রিন ছিল। তো ওই শহরটা আমরা মিস করি, খুবই মিস করি, যে ওই শান্ত ব্যাপারটা। এখন শহরে অনেক বেশি এনার্জি, অনেক বেশি নয়েজ, অনেক বেশি মানুষ, ওই ব্যাপারটা অনেক বেশি হিট, অনেক বেশি। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে, যেটি আমরা আমার সঙ্গে শুরুতেই বলছিলাম যে আসলে পরিবেশ বান্ধব নগরায়ন আসলে মানুষের জীবনে তো এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা এই স্থাপত্য শিল্পে রয়েছেন আমার মনে হয় কিছুটা হলে আপনাদের উপরে এই দায়টা একটু বর্তায়। জি, আপনার সম্পর্কে একটু ছোট্ট করে দর্শকদেরকে জানাই, তারপর আমরা গল্পে ফিরতে চাই। দর্শক, বাংলাদেশের স্বনামধন্য স্থপতি এবং শিক্ষক সুজাউল ইসলাম খান, তিনি আর্টিফেক্স স্থাপত্য প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন তৈরি করেছে। এই প্রতিষ্ঠানের একাধিক প্রকল্প বিশ্ববিখ্যাত আর্কিশিয়া জার্নাল এবং ডট ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। স্থপতি সুজাউল ইসলাম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে পরবর্তীতে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে। এরপর তিনি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান ক্যানন ডিজাইনে কর্মজীবন শুরু করেন। 2010 সালে তিনি ঢাকার আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে যোগ দেন। 2017 সাল থেকে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে শিক্ষকতা করছেন। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, আমরা ছোটবেলার গল্পে ছিলাম এবং কাজ নিয়েও গল্প আমরা নিশ্চয়ই করব। আমি একটু জানতে চাই যে মোহাম্মদপুরে আপনারা চলে আসলেন ইংল্যান্ড থেকে পুরো পরিবার, এবং সেখানেই মনে হয় নতুন করে আপনার শিক্ষা জীবনটা শুরু হলো। পড়াশোনা করতেন, বই পড়তেন, এর বাইরে কি কিছু করা হতো কিনা? না, খুব বেশি যে খেলাধুলা অল্প করতাম, একটু ভারী ছিলাম, এখনো আছি, তো সেই কারণে আর কি খেলাধুলা খুব যে করতাম তা না। বাট ওই সময় যেটা ধরেন আমার তো ছেলে আছে, মেয়েও আছে, ওই সময় আমরা খুব ফ্রি ছিলাম। মানে আমি ক্লাস 5-6 পড়ছি, মোহাম্মদপুরে ঘুরে বেড়াচ্ছি, বইয়ের দোকানে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করছি, মানে অনেক বেশি সেফ এন্ড ফ্রি ওই ব্যাপারটা ছিল, একটা স্বাধীনতা, একটা আবহাওয়া ছিল। হ্যাঁ, আর শহর জুড়ে মোবাইল ফোন ছিল না, সেটা পজিটিভ যে ঠিক আছে মোবাইল ফোনে আমার এখন যেরকম আমার ছেলে বা মেয়ে বাইরে যেতে বললে বলে যে যাব না বা কোথায় যাব জিজ্ঞেস করে আর কি, কিন্তু আমাদের ব্যাপারটা ওইরকম ছিল না যে বাবা আসছে তাহলে বাইরে যেতে হবে, কোথায় যাচ্ছে এটা ইট ডাজন্ট ম্যাটার। মানে বাইরে যাওয়াটাই আসলে একটা অন্যরকম আনন্দ, বাইরে যাওয়াটাই একটা মানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো বাইরে যাওয়াটা আসলে খুব ভালো জিনিস, এটা বুঝতে বাইরে যাওয়া, সোশ্যালাইজ করা, অনেক বেশি মানুষের সাথে কথা বলা, নিজের মতো পৃথিবীকে দেখা, এটা খুব দরকার। তো ওইখানেই কিন্তু আপনার ওই শহরের ব্যাপারগুলো একটু একটু চলে আসে। যে লুই কান বলেছিলেন যে সংসদ ভবন যিনি ডিজাইন করেছেন লুই কান, উনি বলেছেন যে একটা শহর হলো সেরকম একটা জায়গা যেখানে একটা ছোট ছেলে নিজের মতো করে ঘুরে ঘুরে দেখতে পারবে এবং চিন্তা করবে যে বড় হয়ে আমি কি হতে চাই। এটা খুব চমৎকার একটা জিনিস ছিল, যে এখনো আছে ইয়েতে, বাট এখন অনেক রেস্ট্রিক্টেড, অনেক মানে ইয়ে করেছে, এবং ব্যাপারটা বাচ্চাদের খেলার মাঠ নেই, চলাফেরার ইয়ে নেই, জ্যাম, একটা জায়গায় যেতে গেলে অনেক স্ট্রেস হচ্ছে আপনার, এবং সময় চলে যাচ্ছে। যে বাবা আসলেই বাবাকে নিয়ে বের হওয়া, এখনকার সময় তো এটা কিছুটা অসম্ভব, এই জন্য যে সারাদিন কর্মব্যস্ততার যে জীবনটা, বাইরে কাজ করে সে হয়তো বাবা মা সেই স্ট্রেংথটাই পাচ্ছেন না, যেটি বলছিলেন যে জ্যামে বসে থাকা এত এত সময় ঘন্টার পর, তারপর আসলে বাসায় এসে সেই এনার্জিটা থাকে না যে আমি আমার বাচ্চাকে নিয়ে বের হই। তো আপনাদের সময় আসলে এই রঙিন সময়টা আপনারা পেয়েছেন, বাবাকে নিয়ে বা মাকে নিয়ে যে কোনো সময় বের হয়ে যাওয়া। তো এটার একটা পজিটিভ ভাইব তো সবসময় ছিল আসলে আপনাদের উপর, পজিটিভ একটা প্রভাব সবসময় ছিল, এবং ঘুরে ঘুরে পুরো শহরটাকে দেখা, নিজের মতো করে স্বপ্ন তৈরি করা। তার মানে স্বপ্ন তো তখন কিছুটা হলে বুনেছিলেন, বা বাবা মার কোনো প্রেশার ছিল, মানে কোনো স্বপ্ন দেখাতেন কিনা তারা? একেবারেই ছিল না। আমি খুব সৌভাগ্যবান, উপরে তো সব, উপর থেকে তো সব ব্লেসিং আসে, আমি খুব ব্লেসড আর কি, যে বাবা মা
কখনোই বা পরিবার থেকে কখনোই কিছু বলেনি যে এটা করো ওইটা করো, জিপিএ 5 পেতে হবে, কোনো রকম কোনো প্রেশার ছিল না। তো মোহাম্মদপুরে ওই মাঝে মাঝে সংসদ ভবনে যাওয়া হতো, ওইটার কথা খুব মনে আছে। তো ওই সংসদ ভবন 80, 81, 82 ওই সময়ের কথা বলছি, ওটা তখনও ওটা মানে ওপেন হয়নি, ইনঅগারেট হয়নি, ক্লোজড একটা জায়গা। তো খুব মিস্টিরিয়াস, খুব অন্যরকম, এটা এরকম কেন? তো ওই ছোট মানুষের মনে ওই ইমপ্রেশনগুলো কিন্তু খুব পার্মানেন্ট হয়ে যায়, যে একটা কৌতূহল, একটা ইয়ে কি ছিল। তারপরে আমি খুবই লাকি, আমি সেন্ট জোসেফ স্কুলে পড়েছি। আপনারা যারা গিয়েছেন বা দেখেছেন, সেন্ট জোসেফ স্কুলের আর্কিটেকচারাল ডিজাইনটা ভীষণ সুন্দর, বিশাল মাঠ, মাঠের পাশে বারান্দার মতো বড় স্পেস, যেখানে খেলার জায়গা আছে, একটা উঠানের মতো আছে। এই যে বিভিন্ন রকমের স্পেসের ভেরিয়েশন, বৃষ্টির পানি পড়ার জন্য স্পাউট আছে, সেগুলো দিয়ে আবার আপনি দেখছেন মানে বাতাস, প্রচুর বাতাস, প্রচুর রোদ, ওই পরিবেশটা ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট করেছে। এবং সেন্ট জোসেফে থেকে যারা সেন্ট জোসেফে বহু স্থপতি তৈরি করেছে, আমি বলবো যে সেন্ট জোসেফ তার মানে আপনার যে স্থপতি হয়ে ওঠা, মানে আপনি যে একজন স্থাপত্য মানে শিল্পী আমি বলবো, সেটার পেছনে তার মানে আপনার স্কুলের ভূমিকা বলা যায় যে জি জি নিশ্চয়ই। কিন্তু ছোটবেলায় যেটি হয় স্যার, যে মানুষের চেতন মনের পাশাপাশি অবচেতন মনও কাজ করে। তো অবচেতন মনেই ছোটবেলায় কি হওয়ার কথা ভেবেছিলেন আপনি? আর্কিটেক্ট হওয়ার কথা তো ছিল, মাথায় ছিল, না হলে আমি চিন্তা করেছিলাম যে ইকোনমিক্স পড়বো। তা আমি ইনসিডেন্টলি ইন্টারমিডিয়েটের পরে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সেও ভর্তি হয়েছিলাম, বাট আর্কিটেকচার ফার্স্ট চয়েস ছিল। বুয়েটের একটু অন্যরকম একটা ব্যাপার ছিল। বুয়েটেরও কিন্তু আমার এক বোন থাকতেন বুয়েটে, ওনার হাজব্যান্ড খুব ফেমাস টিচার। তো ওনার কোয়ার্টারে গেলে মনে হতো আরে এই জায়গাটা তো কি যেন একটা আছে, মানে এখন রেট্রোস্পেক্টে ওই আর্কিটেকচার ফ্যাকাল্টির বিল্ডিং এর পাশ দিয়ে যখন যাচ্ছি, SM হলের পাশ দিয়ে, তখন মনে হয় যে না এইটা বড় হয়ে এইখানে আসতে হবে। তো এই জিনিসগুলি মনে হয় একটা রোল প্লে করে সবসময়, যে আপনার পারিপার্শ্বিক জীবন পরিপ্রেক্ষিত, এটা আপনার নানাভাবে মানুষকে প্রভাব ফেলে। স্যার, আপনি তো ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে, মানে বই পড়ার দিকে অন্যরকম একটু ঝোঁক অনুভব করতেন, এ কারণেই আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথেও সংযুক্ত ছিলেন। সেই গল্পটা শুনতে চাই। আমরা খুবই সৌভাগ্যবান, মানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা স্কুলে তো আমাদের রিডিং প্রোগ্রাম ছিল, ওইটা অ্যাটেন্ড করেছি। আর কলেজে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা চলে আসতাম ওই শুক্রবার করে। তো ওইখানে আব্দুল্লাহ আবু সাইদ স্যার নিজে আমাদের মানে হোস্ট ছিলেন, মানে নিজে আমাদের ছিলেন। তো অসংখ্য একটা মানে অসংখ্য ভালো স্মৃতি আছে এটা সম্পর্কে। তো ওইখানে যেটা ভালো লাগতো যে স্যার মানে খুব একটা বই পড়ে আপনি কি চিন্তা করছেন এইটাকে খুব গুরুত্ব দিতেন, নট ওনার মতামত বা ইভেন লেখক কি বলতে চেয়েছেন সেটা তো থাকতো, বাট আপনার অনুভূতি, আপনার চিন্তা, আপনি কিভাবে সেটা প্রকাশ করছেন। তো স্যার অসম্ভব ভালো একজন মেন্টর, এবং একজন ওই যে আপনাকে একরকম লিবার্টি দিচ্ছে, একরকম স্বাধীনতা দিচ্ছে, চিন্তার স্বাধীনতা, এইটা খুবই পজিটিভ একটা ব্যাপার। এবং আব্দুল আবু সাইদ, যাকে কিনা আমরা বলি যে বাংলাদেশের অন্যতম মানুষ গড়ার কারিগর, সত্যি এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়াটা নিশ্চয়ই অনেক বড় ভাগ্যের বিষয়, যেটি আপনার ক্ষেত্রে ঘটেছে। তো বুয়েটে পড়লেন, সেই সময় থেকে কি অন্য কোনো কাজ করা হতো ছোট ছোট করে, নাকি শুধুমাত্র ফুল ফ্রেজে আসলে শুধু পড়াশোনাটা? বুয়েটে সে সময় আমরা যখন ছাত্র ছিলাম, আমরা সে সময় আর্কিটেকচার কমিউনিটিটা মানে খুবই মানে ভাইব্রেন্ট এবং খুবই ছিল। আমরা সিনিয়রদের মডেল করতাম, সিনিয়র ইয়েদের কিছু কাজ করে দিতাম, ওই জিনিসগুলি আর কি খুবই ইয়েতে ছিল। তো ওটার ফলে সিনিয়র জুনিয়রদের রিলেশনশিপ ওটা খুব একটা স্ট্রং একটা ইয়ে ছিল। আমরা বন্ধু বান্ধবরাও আর কি খুবই ওয়েল নিট একটা সার্কেলে থাকতাম, এখনো আছে আর কি, যে ওই 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 পজিটিভ ব্যাপারগুলি আছে। স্পেশালি বুয়েটে যেটা খুব পজিটিভ মনে হচ্ছিল, যে এখনো পজিটিভ, যে সিনিয়র জুনিয়রদের রিলেশনশিপ, মানে সিনিয়ররা অনেক জুনিয়রদের ইনফ্লুয়েন্স করছেন, একসাথে কাজ করছেন, মানে এই জিনিসগুলি খুবই ভালো ছিল, খুবই ভালো। সামাজিক এই বিষয়গুলোর কথাই যদি আসি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি বুয়েটের আগেও দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন। সে দুটো শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যদি একটু শুনে তারপরে আবার বুয়েটের গল্পে যাই। সেন্ট জোসেফ আর নটর ডেম। সেন্ট জোসেফে আমরা খুব দারুণ কিছু শিক্ষক পেয়েছিলাম। এখন
দারুণ কিছু শিক্ষক পাওয়ার এটা সৌভাগ্য। তো মানে ওইখানে কিছু ছিলেন যে আমাদের যেমন বেঞ্জামিন স্যার ছিলেন, উনি ইংলিশ পড়াচ্ছেন, উনি খুবই ভালো মানুষ, মাঝে মাঝে সিনেমার গল্প করছেন। এই ধরনের টিচাররা কিন্তু আপনার খুব ইনফ্লুয়েন্স করে এবং তাদের ক্লাসকে মনে হয় যে ক্লাস নয়, এটা যেন একটা আনন্দের জায়গা, আনন্দে আনন্দে শেখা আর কি। জি জি জি, এইটা খুব পজিটিভ। এবং আপনাকে একজন শিক্ষক কিন্তু অনেক কিছু শেখান, মানে পাঠ্যক্রমের বাইরে আপনার ম্যানার্স কি হবে, আপনি কিভাবে কথা বলবেন, এইটা কিন্তু একজন টিচার ঠিক করে দেন। এবং আমি মানে যেরকম অনেক পরে শুনেছি যে জাপানে আপনার 10 বছর বয়স পর্যন্ত কোনো পরীক্ষা টরীক্ষা কিছু হয় না, এবং ওইখানে 10 বছর বয়স পর্যন্ত বলে যে তোমরা কি শিক্ষা করো। এমনকি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টও যদি থাকে, ধরেন কেউ খুব ভালো নাচ করতে পারে বা কেউ খুব ভালো আঁকতে পারে, ওইটাকেও খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না, প্রাধান্য দেওয়া হচ্ছে ম্যানার্স। এইটা স্কুল থেকে আসে এবং এইটা শিক্ষকদের একটা বিশাল একটা আর কি। তো এরপরে কলেজে গিয়েছি, কলেজ লাইফ তো খুব সংক্ষিপ্ত 2 বছরের, এখানে খুব ভালো কিছু ফ্রেন্ড ছিল নটরডেম কলেজে। নটরডেম কলেজে খুব ওই ডিবেট বা কুইজ অনেকগুলি জিনিস আর কি পজিটিভ ইয়েতে ছিল। স্কুলে লেখাপড়ার পাশাপাশি আসলে এক্সট্রা কারিকুলার ওই সায়েন্স ফেয়ার, ওই ডিবেট, ওই কুইজ কম্পিটিশন, এগুলি কিন্তু ভীষণ ইয়ে করে আর কি। তো আমি কখনোই আর কি ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, তো বাট হওয়ার কোনো তাগিদও কেমন জানি কিন্তু অংশগ্রহণ করেছেন আপনি। কিন্তু আমি ওই এক্সট্রা কারিকুলার গুলোতে আর কি খুব ভালো লাগতো যে একটা কাজ করে। এটা আসলে সব সময় পুরস্কৃতই হতে হবে বিষয়টা এমন নয় যে হয়তোবা হেরে গেলাম নয়তোবা শিখলাম। পুরস্কৃত হওয়াটা মানে এখানে আসলে আলটিমেটলি হারার কিছু নেই, পুরোটাই আসলে অর্জন। যার যার জীবন। এবং আমার কাছে, আমি তো শিক্ষকতা যেহেতু আছি, আমার কাছে মনে হয় যে মূল জিনিসটা কিন্তু কনফিডেন্স, কম্পিটিটিভনেস আপনার থাকবে যে আমি একটা জিনিস ভালো করে করব, দ্যাটস ফাইন, বাট আপনার মূল জিনিসটা হচ্ছে আপনার একটা কনফিডেন্স তৈরি করা, আপনার একটা চিন্তা ভাবনার ফ্রিডম কে থাকা, আপনার চিন্তা ভাবনার স্বাধীনতা থাকা, যে আমি হয়তো ফার্স্ট হচ্ছি না, সেকেন্ড হচ্ছি না, থার্ডও হচ্ছি না, 10-এর মধ্যে আমি নাই, বাট আমি কম্পিটেন্ট, আই এম হ্যাভিং ফান, আমার ভালো লাগছে পড়তে। আমি ক্রিকেট হতে পারে, টেবিল টেনিস হতে পারে, বাস্কেটবল হতে পারে, ফুটবল হতে পারে, খেলাধুলা একটু করছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরছি, একসাথে পৃথিবীকে ডিসকভার করছি, এনজয় করছি, অ্যান্ড আই হ্যাভ সাম কম্পিটেন্স, আই হ্যাভ সাম ড্রিমস, আই হ্যাভ দি, মানে আমার একটা স্বপ্ন দেখার একটা যোগ্যতা আছে। আমি রেজাল্ট খুব ভালো না সেই জন্য আমি অযোগ্য, ব্যাপারটা সেইটা না, এইটা খুব জরুরি, এটা ভীষণ জরুরি মনে হয়। একদমই তাই, যেটা এই সময় আসলে খুব একটা দেখা যায় না। আমরা আসলে ফার্স্ট সেকেন্ড থার্ডের পেছনেই হন্যে হয়ে দৌড়াচ্ছি। তো স্যার যেটি বলছিলেন যে স্কুল, কলেজ এবং বুয়েট লাইফ পুরোপুরি কমপ্লিট করে কি কর্মজীবন শুরু হলো নাকি তার আগে? কর্মজীবন মোটামুটি তারপরেই শুরু করেছি। তো আমরা ওই ভিত্তি স্থপতিবৃন্দ ওইখানে কাজ করেছি। তো অসাধারণ মেন্টর আপনার ইকবাল হাবিব ভাই, এহসান খান, ইস্তেক জহির তিতাস, মানে ভীষণ স্নেহ করতেন। এবং সেই সময় ধানমন্ডিতে ওই মানে গ্রিন রোডে ওনাদের অফিস ছিল, ধানমন্ডির সাথে বোধহয়। তো খুব সুন্দর একটা অন্তরঙ্গ একটা পরিবেশ। তখন ধানমন্ডি লেকের ওই কাজগুলি হচ্ছে, আরো কিছু প্রকল্পে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো তারপরে আরো কিছু ফার্মে কাজ করেছে, তো কিন্তু পাশাপাশি নিজের অফিসে আর কি করেছে। মাহবুবা হক শিখা আপার কথা না বললেই নয়। তো উনি ওনার কাছে অনেক কিছু শিখেছে। আমার ওয়াইফ মেরিন হোসেন, ও মানে কো ফাউন্ডার আমাদের ফার্মের, ও পাশাপাশি আমরা 2 জন কাজ করেছি। তো তারপরে ওই ছোটখাটো কাজই তো করতাম তখন, সেটা ঠিক আছে। আমরা খুব লাকি যে সেই সময় আমার এক বন্ধুর বাসা করলাম উত্তরায়। ওইটা খুব ইন্টারেস্টিং ছিল যে আর্কিটেকচারে আপনার যে পড়াশোনাটা হয় এটা থিওরিটিক্যাল, মানে ক্লাসে আপনাকে একটা কাল্পনিক জিনিস দিচ্ছে এবং আপনি ওটার সাইট দিয়ে দিচ্ছে, প্রোগ্রাম দিয়ে দিচ্ছে, আপনি সেটার উপরে বেস করে আপনার কল্পনা অনুসারে ড্রয়িং করছেন, 3D করছেন, মডেল বানাচ্ছেন। বাট আর্কিটেকচারটা একটা কিন্তু এর পরের ধাপটা হলো যে রিয়েল লাইফে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করা। আপনার রিয়েল মেটেরিয়াল আছে, কংক্রিট, ইট, পাথর,
দরজা জানালা ফ্লোর প্রত্যেকটা মেটেরিয়াল আপনার বুঝতে হবে, ওই ইলেকট্রিক্যাল প্লাম্বিং যা যা কিছু আছে অনেকগুলি প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে একদম হাতে কলমে শিখতে হবে। তো ওই জিনিসটার ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে সাইট থেকে শিখতে হয়, মিস্ত্রিদের কাছে শিখতে হয়, আর নিজের একটা জায়গা করে নিতে হয়। হ্যাঁ, যে আপনি একজন টিম লিডার, আপনার অভিজ্ঞতা কম কিন্তু এটা তো কাউকে বুঝতে দিতে পারবেন না। তো ওই জিনিসগুলি ওই জিনিসগুলি সাইটেই শিখতে হয়, এরকম একটা ব্যাপার প্র্যাকটিক্যাল রিয়েলিটি থেকে। তারপরে দিন শেষে আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টের একটা ড্রিমকে আপনি ফুলফিল করছেন, তার সুবিধা অসুবিধা দেখবেন। আপনার কিন্তু মানে ওই ফেমাস আর্কিটেক্ট লি কর্বুজিয়ার বলছেন যে আর্কিটেক্টের কাজটা হলো ওই যে অ্যাক্রোব্যাট থাকে না, ওই যে চিকন তারের উপর দিয়ে হেঁটে যায় সার্কাসে, মানে আপনার বলে কাজটা ওইরকম, আপনার খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স মেইনটেইন করতে হয় অনেকগুলো জিনিসের ভেতর দিয়ে। স্যার, জীবনে আসলে কোনো কোনো মাস বা কোনো কোনো বছর থাকে মানুষের জীবনে খুব স্পেশাল। এরকমই স্পেশাল একটি বছর হচ্ছে 1999 সাল আপনার জীবনে। তিনটা দিক থেকে যদি চিন্তা করি, তিনটা দিক থেকে আপনার জীবনের একটা সংযুক্তি হয়েছে এই বছরই। যেমন আপনি স্নাতক করেছেন 1999 সালে, আপনি বিবাহ সম্পন্ন করেছেন 1999 সালে, এবং আর্টিফ্যাক্টস এর যাত্রাও শুরু হয়েছে 1999 সালে। বছরটি আসলে কেমন ছিল? ভালো, নতুন একটা শুরু করেছি। তো বুয়েটে আমাদের আনফরচুনেটলি বুয়েটে মানে ফেল টেল করিনি, বাট আমরা ওই 1990 ভর্তি হয়েছি, বের হলাম 99-এ, মানে অ্যাকচুয়ালি 5 বছরের কোর্স আমরা 8.5-9 বছরে শেষ করছি। এটা একটা হিউজ লস। তো এই 4 বছর পেছনে থাকা থেকে, তো এরপরে মনে করেন যে পাশ করার পরে একটু অ্যাডভেঞ্চার করবো, এদিক ওদিক করবো, ওই সুযোগটা কম ছিল আর কি। আচ্ছা, তো এটা একটা লস ছিল, বাট সেই জন্য 99 সালে অনেকগুলি কাজ করে ফেলতে হলো, সেটা একটা প্রেশার ছিল। বাট এখন যখন পড়াই, এখন তো আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো দেখি যে যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন করছে আপনার, তখন তার বয়স হচ্ছে 24-25, দ্যাটস ফ্যান্টাস্টিক, এবং তার হাতে সারা পৃথিবী, তার একটু এক্সপ্লোর করলাম, দেখলাম। তো এই জিনিসগুলি খুব দরকার, কিন্তু মানে সময়টা খুব দরকার। হ্যাঁ, তো আমার অনেক স্টুডেন্ট, যেরকম আসিফ সালমান, ও খুব আসানুল্লাহর আমার স্টুডেন্ট ছিল, তো ও যেমন ও ফটোগ্রাফার হয়ে গেল। হ্যাঁ, বা অনেকেই তো ভালো আর্কিটেক্ট হলো, আর্কিটেকচার, ওই স্পেসটা খুব দরকার, যে না ঠিক আছে কর্মজীবনের প্রেশারটা একটু নিজের মতো নিজেকে তৈরি করা, ওটা ঠিক পাইনি, প্রেশারটা ছিল, বাট এটা একটা লসই আর কি, চিন্তা করলে এটা একটা বড় সময়ের ব্যাপারটা একটা লস। কিন্তু স্যার, সংযুক্তিও আছে, অনেকগুলো সংযুক্তি আছে। তার মধ্যে একটা সংযুক্তি হচ্ছে, আমি মনে করি যে সহধর্মিণীকে আসলে কো-ওয়ার্কার হিসেবে পাওয়া, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তো ওই জায়গার অনুভূতিটা একটু শুনে আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। ব্লেসিং, ওই মানে আমরা দুই ধরনের কাজে ভালো। এখন আর্কিটেকচারে কিন্তু আপনার একটা অনেক ধরনের স্কিল সেট দরকার হচ্ছে, আপনার ড্রয়িং করতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে, আবার সাইটে কাজটা করতে হচ্ছে। তো আমরা ওই দুইজনে মিলিয়ে আর কি একটা স্ট্রেংথ চলে আসে, যেটা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ওটা সবসময় আর কি আমরা এনজয় করি, এবং কাজ করার সময় সুবিধা হয় আর কি। খুবই সুন্দর। তার মানে আর্টিফ্যাক্টস এর যাত্রা শুরু হলো 99-এ, এবং সেই আর্টিফ্যাক্টস এর মাধ্যমে কি আসলে প্রথম কোনো স্থাপনা তৈরি হলো আপনাদের, নাকি তার আগে আপনি কোনো স্থাপনায় কাজ করেছেন? আসলে স্থাপনায় কাজ সিনিয়রদের সাথে এমনি ছোটখাটো ইন্ডিভিজুয়াল করা হয়নি। আচ্ছা, তাহলে যদি আমরা একটু আর্টিফ্যাক্টস এর গল্পটাই শুনতে চাই। অনেক যে গল্প সেটা না, আমি কিন্তু প্র্যাকটিসিং আর্কিটেকচারে অনেক যে কাজ করেছি, বড় অফিস সেটা না। আর্টিফ্যাক্টস আমরা চেষ্টা করেছি যে যখন যে প্রজেক্টটা পেয়েছি সেটা ক্লায়েন্টের নিডগুলি বোঝার চেষ্টা করেছি, একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। স্যার, আমরা আপনার শিক্ষক জীবন নিয়েও শুনবো, একটু আর্টিফ্যাক্টস নিয়ে আরেকটু শুনতে চাই। প্রথম প্রতিষ্ঠান এবং প্রথম কাজ একটু যদি জানি, প্রথম কাজ নিয়ে যদি শুনতে চাই, কোথায় ছিল, কেমন ডিজাইনের উপর ছিল, একটু পুরো বিষয়টা নিয়ে জানবো। প্রথম কাজটা এখন মানে খুবই ছোটখাটো, মামার বাসা করেছিলাম ইয়েতে, একদম গ্রামে। তো ওটার আর ফলো আপ খুব বেশি করা হয়নি। তো প্রথম মানে যে কাজটা করে আর কি খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাসা উত্তরা 9 নম্বর সেক্টরে। তো ওর ওয়াইফ এবং ওর ছেলে 3 জনের জন্য করা একটা ছোট একটা ডুপ্লেক্স বাসা।
ওইটা ওইটা করার সময় ও মানে বন্ধু মানুষ, একসাথে স্কুলে পড়েছি, তা ও আমি বললাম যে তোমার কি কি রিকোয়ারমেন্ট, তখন ও রিকোয়ারমেন্ট দিলাম, বললাম যে ডিজাইনের ব্যাপারে আর তুমি কোনো কথা বলবো না, ডিজাইন আমার আর কি। তো করলাম, তো আনফর্চুনেটলি ও বাড়িটা হতে হতে বললো যে না আমি উত্তরায় থাকবো না, আমার কাজ সব মতিঝিলে, আমি এত দূর কমিট করে আমার ইয়ে হবে না। তো ওটা পরে ওটা একটা রেস্টুরেন্ট ভাড়া নিল, অনেকদিন একটা রেস্টুরেন্ট ছিল। তো ওই বাসাটা করার সময় আর কি যেটা আমাদের খুব ইয়ে করে যে আলো বাতাস যেন থাকে এবং বিভিন্ন রকমের ভেরিয়েশনের যেন স্পেস থাকে, এবং স্পেসগুলি আপনার লাইট সূর্যের আলো দিয়ে আর কি ডিফাইন করা, বা সূর্যের দিনের এক এক সময় এক এক রকম লাগবে। তো ওইটা একটা খুব বিস্ময়কর ব্যাপার ছিল যে রিয়ালিটিতে আপনি যখন কাজ করছেন তখন সূর্যের আলো এবং প্রাকৃতিক আলো বাতাস, ভেন্টিলেশন, এইটা আপনার ডিজাইনের পার্ট, আলো ছায়ার ব্যাপারটা। তো ওইখানে আমরা ওইটা নিয়ে আর কি খুব ইয়ে করেছিলাম। তো এটা পরে রেস্টুরেন্টের একটা মজার জিনিস হলো যে এটা রেস্টুরেন্ট হিসেবে আর কি বেশ ফেমাস হয়ে যায়। তখন আমাকে একজন বলেছিল যে আপনার এইখানে কলাবাগান থেকে একটা কাপল প্রায় প্রতি পূর্ণিমায় আসে, ওইখানে একটা খোলা ছাদ ছিল, খোলা ছাদে বসে তাদের ইয়েটা রিকোয়ারমেন্ট এসে বলতে যে আমরা এইখানে আমরা বললাম যে একজন আর্কিটেক্ট আসলে অনেকভাবে ব্লেসিং পায়, অনেকভাবে আর কি ইয়ে মানে মানুষের লাইফকে শেপ করতে পারে। তো এটা একটা খুব নিশ্চয়ই, তার মানে আপনার সেই সানলাইটটা কাজে লেগেছিল, সানলাইট, চাঁদের আলো। এটা বাড়ির জন্য বানিয়েছিলেন কিন্তু সেটা রেস্টুরেন্ট হয়েছিল, কিন্তু সেখানেও এটা আসলে ওয়ার্ক করেছিল। একটা সুন্দর স্পেস আসলে বিভিন্ন ভাবে ইয়েতে লাগে। আমরা একটু আগে বুয়েটের কথা বলছিলাম, বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিল্ডিংটা তো অসাধারণ সুন্দর। আপনারা এটার বিউটিটা কিন্তু হচ্ছে যে এটার এমনি তো দেখতে তো খুব সুন্দর, কিন্তু নিচে ওটার একটা খোলামেলা স্পেস আছে বারান্দার মতো, ফ্যান নেই, কিন্তু মোটামুটি সারা বছরের যে কোনো সময় আপনি বসে, কিছু সিঁড়ি আছে, ওটাকে আমরা প্লিন্থ বলতাম। তো ওইখানেই আমার মনে হচ্ছে যে ওই আর্কিটেকচার ফ্যাকাল্টিটার লাইফ হচ্ছে ওই প্লিন্থটা। আচ্ছা, ক্লাসরুমগুলি খুব সুন্দর, বারান্দা খুব সুন্দর, আপনি ওখানে কাজ করছেন, পড়াশোনা করছেন, বাট ওই যে ইন বিটুইন স্পেসগুলো, খোলা ছাদ, মাঠ, বারান্দা, যেখানে আপনি প্রকৃতির সাথে সংযুক্ত হচ্ছেন বা বন্ধু বান্ধবের সাথে ক্যাজুয়ালি গল্প করছেন, ওই স্পেসগুলো খুব জরুরি। তো ওগুলি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। এখন একটা স্কুল করছি ঘাটার চর নদীর উপর, ওইখানে এইটা নিয়ে আর কি আমরা একটু কাজ করছি, এই ধরনের আলো ছায়া ঘেরা বারান্দা, খোলামেলা, রোদ আসছে, বৃষ্টি আসছে, কিন্তু দিনের বিভিন্ন সময় বা বছরের বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার সাথে আপনি নেচার বা নিজেদের লাইফকে ওটা ঘিরে হচ্ছে। বাহ স্যার, যে কোনো শিল্পেরই আসলে আলাদা যে ব্যঞ্জনা আমি যেটা বলবো সেটা তৈরি হয় আসলে শিল্পীর অভিজ্ঞতা থেকে শুরু করে তার পড়াশোনা এবং তার পিছনের গল্পটা থেকে। আপনার কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু ভিন্ন কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে একটু অন্যরকম বা একটু আপনার ভাবনাটাই অন্যরকম। এটা কি আসলে স্যার আপনাকে সমৃদ্ধ করেছিল? আপনি যখন স্নাতকোত্তর করলেন সেই পড়াশোনার জায়গাটা আপনাকে সমৃদ্ধ করেছিল? অনেকটা। অ্যাকচুয়ালি স্নাতকোত্তর যখন করতে গেলাম তখন অ্যাকচুয়ালি দেশ থেকে পালানোর জন্য আর কি একটু বা আপনার ধরেন যে মানে দেখা একটু অ্যাডভেঞ্চারের ব্যাপারটা ওইটাই এতে ছিল। জীবনে আপনি বলেছিলেন যে অ্যাডভেঞ্চারের সুযোগটা কম পেয়েছিলেন। হ্যাঁ, তো ওটা একটা অ্যাডভেঞ্চারের মতো ছিল। তো ওইখানে স্নাতকোত্তরে যখন গেলাম তখন আর্কিটেকচারেই মাস্টার্স করেছি এবং প্রফেশনাল আর্কিটেক্ট হিসেবেই আর কি একটা সার্টিফাইড কোর্স করেছিলাম। তো ওইখানে আপনার কিছু দুর্দান্ত শিক্ষক পেয়েছিলাম এবং ওইটা অসাধারণ ব্যাপার যে আর্কিটেকচারে দেখলাম যে কোনো শিক্ষক চান যে মানে নিজেরাই ডিজাইন করে দিচ্ছেন, এইটা করো মানে প্রেসক্রিপটিভ আর কি, হ্যাঁ, একটু টপ ডাউন। আর একজন শিক্ষক পেয়েছিলাম যিনি মানে হচ্ছে যে খালি কোয়েশ্চেন করতো, তুমি যেটা বলছো এটা কেন করছো, তুমি যেটা বলছো সেটা তোমার কথার সাথে তো কাজের মিল নেই, তোমার আইডিয়াটা কি, কেন এটা করতেছো। এইটা খুব স্ট্রং একটা ছিল যে না, তোমার রিজন থাকতে হবে, তোমার থাকতে হবে। কিন্তু আর্কিটেক্ট হিসেবে আপনি যখন একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছেন তখন কিন্তু
হিউজ একটা ইনভলভমেন্ট অফ মানি, হিউজ একটা ইনভলভমেন্ট অফ রিস্ক। হ্যাঁ, আপনি দিন শেষে একজন আর্কিটেক্ট কিন্তু লায়াবল ফর দ্য ডিজাইন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তখন আপনার ক্লায়েন্টকে সব কেনর উত্তর দিতে হবে এবং নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আসলে আপনি কি করতেছেন। তো ওইটা খুব ভালো একটা ইয়ে ছিল। এবং ওইখানে ওই যেটা হয় যে মানে কাকতালীয় ভাবেই আমার শিক্ষকতায় আসা, মানে 2004-এ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একজন খুবই আমাদের সহদর প্রতিম অধ্যাপক আবু সাইদ, স্থপতি আর্কিটেক্ট, আপনারা জানেন পানাম নগরে বা ওইখানে কাজ করছেন সোনারগাঁতে বড় সর্দার বাড়িতে। উনি বলে, সুজা তুমি কি পড়াতে চাও, আসো আমাদের এখানে পার্ট টাইম একটু। তখন দেখলাম যে আরে পড়ানো তো ভালোই লাগে, স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ করা, একটু ইয়ে করা, ওদের একটু ইন্সপায়ার করা, মোটিভেট করা, আর ওরা কি করলো একটু দেখি। এটা একটা কিন্তু খুব মজার কৌতূহল যে আপনি একটা প্রকল্প দিয়ে দেখছেন যে সে কিভাবে রেসপন্ড করে। এটা দেখার মধ্যে কিন্তু একটা খুব আনন্দ আছে, একটা লোভ আছে। তো ওইটা দেখলাম যে তারপরে আমি যখন আমেরিকায় থেকে যখন ফিরে আসলাম, ওখানে রিসেশন হলো, চাকরি চলে গেল, ভালো খুব অনেক বড় একটা অফিসে। আমরা শুনি আমেরিকার গল্পটাই শুনি, যেখানে আপনি আপনার স্নাতকোত্তর করতে গেলেন যে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটির গল্পটা একটু জানতে চাই। ইউনিভার্সিটিটা পুরনো ইউনিভার্সিটি, খুব নামকরা ইউনিভার্সিটি, একটু এক্সপেন্সিভও ছিল। তো ওইখানে দেখলাম যে বেসিক্যালি মানে মডার্ন আর্কিটেকচার বা ওদের সোসাইটি নিড অনুসারে আর্কিটেকচারটা ওইখানে এতে আসছে। তো যখন আমরা একটা জিনিস ওইখানে গিয়ে বুঝেছি, আগেও একটু আঁচ করতে পারতাম যে আর্কিটেকচার কিন্তু খুব সোসাইটি রিলেটেড একটা জিনিস। মানে একটা চট করে একটা আমেরিকান ভদ্রলোক বা ভদ্রমহিলা কিন্তু একটা বাংলাদেশি আর্কিটেক্টকে তার বাড়ি ডিজাইন করতে দিবে না। হ্যাঁ, তো এটা আমি বুঝতাম। তো তখন ওইখানে আমি যখন অফিসে কাজে গেলাম, তখন আরো দেখলাম যে অনেক ফেমাস মানে অনেক ভালো আর্কিটেক্টরা ছিলেন যারা এরকম এক্সপ্যাট্রিয়েট, ইন্ডিয়া থেকে গিয়েছেন, ইউরোপের অন্য দেশ থেকে। তারা মোর টেকনিক্যাল সাইডে কাজ করছেন, প্ল্যানিং সাইডে কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করছেন, বাট অ্যাকচুয়ালি আর্কিটেকচারের সাথে কালচারের একটা খুব ডিপ রিলেশনশিপ থাকে। তা আমি ওখানে অনেক কিছু শিখেছি, বড় অফিস কিভাবে কাজ করে। আমরা বড় অফিস মানে ওটা বেশ বড়, ধরেন 27টা শহরে ওটার অফিস আছে, হিউজ একটা অপারেশন। আমরা মডার্ন সফটওয়্যার ইউজ করছি, দারুণ টিম ওয়ার্ক। তো আর্কিটেকচারে ওই স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট যে আপনি বড় একটা টিমের পার্ট, এটা আপনি হলেন একজন কোলাবোরেটর এবং কারোর রোল কম না। যে ডিজাইন করছে, যিনি স্বপ্ন দেখছেন, যিনি সুন্দর ওয়াটার কালার করছেন ক্লায়েন্টকে, মানে বাতাসে, উনিও ওনার কাজ থেকে শুরু করে যিনি সাইটে আপনার কাজটা মানে ঠিক মতো হচ্ছে কিনা, কারো কাজ কার চেয়ে কম গুরুত্বপূর্ণ। মানে কমপ্লিট একটা টিম ওয়ার্ক, ফ্যান্টাস্টিক একটা টিম ওয়ার্ক কিভাবে করতে হয় সেটা আমি দেখেছি। এটা কিন্তু এখানে এসে অনেক সময় আমরা দেখি যে না, এটা মানে ওয়ার্ক ওইভাবে করছে না, মানে ওই জিনিসটা দেখি। বা ছাত্রদেরও বোঝানোর চেষ্টা করি যে আপনার টিম ওয়ার্কটা অনেক বেশি টিম ওয়ার্কটা যে কোনো কাজে আপনারা তো এটা আছেন, ইউ ওয়ার্ক ইউ হ্যাভ টু বি লাইক ফ্যামিলি উইথ ইউর টিম and you have to understand everyone. তো ওই জিনিসগুলো এখানে একটু দেখে শেখা। এখানে বড় প্রজেক্ট করা হয়নি দেশে এসে, বাট হয়তো ওই টিম স্পিরিট। এবং আপনি ওখানে থাকাকালীন যে স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান ক্যাননে আপনি কাজ করেছিলেন, সেখানে খুব বেশি দিন না যদিও, তারপরে আমরা একটু অভিজ্ঞতার কথা জানতে চাই। ওইখানে আমরা ওই কিছু প্রজেক্টে কাজ করলাম। একটা হলো, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে কিং ফয়সাল ক্যান্সার ইনস্টিটিউট, সেটা হলো ইয়েতে সৌদি আরবিয়াতে। তো ওইটা বিশাল প্রজেক্ট, মানে একটা ক্যান্সার হসপিটাল, সেটাই হলো 1 মিলিয়ন স্কোয়ার ফিট, 10 লক্ষ স্কোয়ার ফিট। সেই পুরো একটা হসপিটালকে, মানে প্রায় 40 বছর পুরনো হসপিটালকে রেনোভেট করছে। তো এত বড় একটা প্রজেক্টে মানে বিভিন্ন রকমের এক্সপার্ট লাগছে, লিড আর্কিটেক্ট লাগছে, প্রজেক্ট ম্যানেজার লাগছে, প্রজেক্ট ডিরেক্টর লাগছে, এবং কাজগুলো সব এই যে বড় যে টাস্কগুলো এখানে মোটামুটি আমরা এখনো আর্কিটেক্টরা সবকিছু ডিজাইন করে দেবে। ওইখানে ব্যাপারটা কিন্তু ওইটা না, যায় ওইখানে হচ্ছে যে প্রসেসটা, ডিজাইন টিম, প্রসেস ম্যানেজমেন্ট টিম, কনস্ট্রাকশন টিম, এই মানে ক্লায়েন্টের সাথে যে প্ল্যানিং এ টিম, ক্লায়েন্টের, এই সবগুলো কাজ কিন্তু স্ট্রিমলাইন্ড এবং ভীষণভাবে ওইখানে দেখা যেত যে খুব স্পেশালাইজড। মানে এখানে আর্কিটেক্টরা আমরা যেরকম এখনো সবাই সব কাজ করছি, যেহেতু আমরা মোটামুটি এখনো ছোট প্রজেক্ট করি, ওইখানে কিন্তু ব্যাপারটা তা না।
খুব বিউটিফুল একটা কোঅর্ডিনেশনের একটা ওইটাতে একটা কাজ করলাম। আর একটা কাজ করলাম হচ্ছে যে ওইখানে একটা খুব ফেমাস কোম্পানি আছে মনস্যান্টো, ওদের হেড অফিস সেন্ট লুইসে, যে শহরে কাজ করতাম ওইখানে করলো আর কি। তো ওইটাও খুবই অনেক কিছু দেখলাম শিখলাম আর কি, যে এইটা ব্যাপারটা এতে ছিল। পরবর্তীতে কি এই দেখা শেখাগুলো তো অনেক কাজে দিয়েছে আপনার, এবং সেটা স্বীকৃতি স্বরূপও বিভিন্ন জার্নালে আপনার স্থাপত্যের কিন্তু নাম এসেছে বা প্রচার বা প্রসারটা হয়েছে। তো সেই অনুভূতিটা কেমন এবং সেই স্থাপত্যগুলো সম্পর্কে কাজে লাগাতে পেরেছি আপনার সাথে অনেস্টলি বলে, খুব যে কাজে লাগাতে পেরেছি সেটা না। আমি এখানে বেসিক্যালি টিচিং এই মানে একটু ফোকাসড হয়ে গেছি। তারপরে চেষ্টা করে গেছি নিজের মতো। আমি যদি হয়তো কোনো অনেক বড় কোম্পানিতে আসতাম তাহলে হয়তো ওই অভিজ্ঞতাগুলো অনেক বেশি কাজে আসতো। বাট ওদের ওইখানে বড় অফিসগুলি কিভাবে বড় হয় এটাও খুব ইন্টারেস্টিং। ওরা অনেকগুলি ফার্ম, মানে একটা ফার্ম বড় হয় তারা মানে আরো অনেকগুলি ফার্মের সাথে মার্জ করে ফেলে, এগুলিও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, যে তখন হচ্ছে যে ওইরকম বড় প্রজেক্টগুলি হ্যান্ডেল করার ওদের ক্যাপাসিটি অনেক টাইমস বেড়ে যায়। এটা কিন্তু আমাদের দেশে একরকম নেই। দেখবেন যে মানে পলাশ স্যারের একটা ইন্টারভিউ ছিল, মুস্তাফা খালিদ পলাশ, তো মানে আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের এখানে কেন আর্কিটেকচার অনেক বেশি বড় কাজগুলি কেন করে না, বা বিদেশে কেন কাজ করে না। তখন বলে যে আমরা একটু, স্যারের এটা একটু ক্যান্ডিড, আপনি তো স্যারকে চিনেন, যে বলেন যে আমরা একটু ঘরকুনো, আমরা এই বদ্বীপের বাইরে যেতে চাই না। খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইভেন ইন্ডিয়াতে দেখবেন যে আমাদের চেয়ে ওদের আর্কিটেক্টদের ক্যালিবার মানে খুব যে বেশি সেটা বলে, আমি একটু কমই বলবো আর কি। সিঙ্গাপুরে গিয়ে আমাদের মনে হচ্ছে যে সিঙ্গাপুরের চেয়ে আমাদের এখানে সুন্দর বিল্ডিং এর সংখ্যা বেশি। আচ্ছা, কিন্তু সিঙ্গাপুরের একটা জিনিস বুঝতে পারছে 50 বছর আগে, যে শুধু বিল্ডিং দিয়ে শহর হয় না, হবে না। আপনার এখানে নগর পরিকল্পনা লাগবে, আপনার আরবান ডিজাইন লাগবে, ফুটপাথ কেমন হবে, মানুষ কিভাবে হাঁটবে, ট্রান্সপোর্টেশন কিভাবে হবে, একটা বিল্ডিং এর ভেতর দিয়ে, একটা বিল্ডিং এর সাথে একটা বারান্দা থাকবে যেখানে পাবলিক আসবে এবং অ্যাক্সেস দিতে হবে, এক বিল্ডিং এর ভেতর দিয়ে আরেক বিল্ডিং। এই জিনিসগুলো ওরা বুঝতে পেরেছে। যারা অগ্রজ তাদের চোখ দিয়ে আসলে অনুজ যারা আছে বা অনুসারী যারা আছে তারা স্বপ্নগুলো দেখে। তো আমরা যদি আপনার কাছে জানতে চাই যে স্থাপত্য শিল্পে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আসলে কতটা সম্ভাবনা রাখে এবং তরুণ প্রজন্মের কাছে এটি আসলে কতখানি আশাব্যঞ্জক বিষয় হতে পারে, এটি যদি একটু আপনার ভাষায় বলেন। এটা বাংলাদেশে একরকম আসলে একরকম এক্সপ্লোশন ঘটে গেছে। গত 20 বছর আগে আমরা বাংলাদেশের আর্কিটেক্টদের খুব একটা বিশ্বব্যাপী পরিচিতি ছিল না, কিন্তু অনেক আর্কিটেক্টের অক্লান্ত পরিশ্রম এবং চিন্তাভাবনার পরিবর্তনের কারণে আমরা অনেক ভালো করেছি। আজকে সকালেও দেখলাম যে রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস, ওদের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2টা বাংলাদেশি ফার্ম, এই আজকে সকালের খবর। বা আগা খান অ্যাওয়ার্ড 6 জন পেয়েছে বাংলাদেশ থেকে, মানে নামগুলো আপনারা তো জানেন। তো এইটা একটা মানে অত্যন্ত আশাব্যঞ্জক, এবং এটা মানে আমাদের এখানে আর্কিটেক্টরা যে সত্যি সত্যি অনেক ডিফারেন্টলি চিন্তা করছেন, তাদের স্কুলিং আলাদা, লুই কানের ইন্সপিরেশন আছে, মাজহারুল ইসলামের ইন্সপিরেশন আছে, মানে বেঞ্চমার্কটা আসলেই অনেক উপরে, এবং খুব ডেডিকেটেড ভাবে এখানে শিক্ষকরা কাজ করেছেন, এটার একটা ছাপ আমরা পাচ্ছি। মানে রিসেন্টলি সৌদি আরবিয়া থেকে একটা গ্রুপ এসেছিল, আলফোজান মস্ক অ্যাওয়ার্ড একটা দেয় সারা পৃথিবীতে। ওইখানকার 8 জনের টিম 6 দিন ধরে ঢাকায় এসছেন বোঝার জন্য যে এই যে এত সুন্দর মস্ক আর্কিটেকচার বা এত সুন্দর ডিজাইন হচ্ছে কেন হচ্ছে, বাংলাদেশে আছেটা কি। তো এইটা প্রসঙ্গে বললো যে একই কন্টে বিদেশি আর্কিটেক্ট সৌদি আরবিয়াতেও কাজ করেছেন, ওদের ওইখানেও স্কুল আছে, ওদেরও রিসোর্সের কোনো অভাব নেই, বাট এখানে দের হ্যাজ টু বি সামথিং স্পেশাল। তবে স্পেশালিটিটা আমরা 3টা জিনিস বলতে পারি। একটা হলো যে লুই কান থেকে আমরা নিয়েছি অনেক, উনি দিয়েছেন, আমরা ওনার কাছ থেকে আমরা নিয়েছি, ওনার কাছে ঋণী। মাজহারুল ইসলাম, ওনার কাজের বেঞ্চমার্ক বা ভিশনটাই অনেক উপরে। আর বুয়েট বলবো যে পরে স্কুলগুলিতে পরে এসছে, বাট সাংঘাতিক মোটিভেটেড কিছু আমেরিকান টিচারে এসছেন, পড়িয়েছেন। বাট একটা দেশে হয় কি যে মানে সব দেশেই সিমিলার ইভেন্টগুলি ঘটে, হ্যাঁ, কিন্তু কোন দেশ কিভাবে কি নিবে এটা কিন্তু
একটা রহস্যময় ব্যাপার, কে নিবে কি নিবে না, কে কি নিবে, এইটা বেশি। তো বাংলাদেশে আমি বলবো যে আর্কিটেকচার ক্যারিয়ার হিসেবে একটু টাফ, ডিমান্ডিং, বাট প্রসপেক্ট ডেফিনেটলি আছে। অনেক কাজ হচ্ছে, প্রফেশনালিজম বা ভালো কাজ হলে আমরা সেটা রিওয়ার্ডেড হতে দেখেছি। কম্পিটিটিভ, অনেক আর্কিটেক্ট নিয়ম কানুন একটু গুছানো দরকার, সেটা ঠিক আছে, বাট দেয়ার ইজ স্কোপ ফর ওয়ার্ক। স্যার, একজন স্থপতি এবং একজন শিক্ষক, স্থপতি তার স্বপ্নটা আসলে শিল্পের মাধ্যমে প্রকাশ করে, তার স্থাপত্য শিল্পে, এবং শিক্ষক নিজেকে উজাড় করে দেয় শিক্ষার্থীদের মাঝে। দুইটা জায়গা আসলে সত্যিকার অর্থেই দুই রকম। তো সেই জায়গা থেকে আপনি আপনার অভিব্যক্তিটা যদি শোনান আমাদেরকে, যে কেমন লাগে একজন স্থপতি এবং একজন শিক্ষক হিসেবে। এই ছাত্রদের কাছ থেকে আমি অনেক কিছু পাই। মানে একটা হচ্ছে যে পজিটিভ এনার্জি, একটা হচ্ছে নতুন নতুন চিন্তা। তো আমি ওদেরকে চেষ্টা করি যে এটা তখনই ইফেক্টিভ হয় যখন আপনি স্টুডেন্টদের শুধু মোটিভেট করলে হবে না, ওদেরকে ফ্রি থিঙ্কার বানাতে হবে, এবং ওদের প্রতি একটা খুব ডিপ ভরসা এবং রেসপেক্ট থাকতে হবে। আপনি যদি সব চামচ দিয়ে গুলে যদি খাওয়া দেন, এটা করো এটা করো এটা এঁকে ফেলো, মানে করো করো বলতে থাকলে হবে না, বলে দেখো তো কি হয়, মানে এরকম বললে তখন আমরা দেখি যে, যেমন রিসেন্টলি আমরা একটা প্রকল্প করলাম নর্থ সাউথে, 4th ইয়ারের স্টুডেন্টদের বললাম যে আর্কিটেক্টদের জন্য হাউজিং করো। ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এরকম একটা উদ্যোগ নিয়েছে। তো তখন এটা কিন্তু কোনো সাইট নাই, কোনো প্রোগ্রাম নাই, কতজন আর্কিটেক্ট, কোথায় হবে না হবে, মানে অকুল পাথারে ছাত্রদের ফেলতো। তো ওরা সার্ভে করলো, সার্ভে রেজাল্টগুলি আসলো, ওইটার উপর বেস করে সুন্দর করে, মানে এই যে একটা প্রবলেম দিয়েও যে তুমি যে একটা এটা করার পরে ওরা খুব খুশি যে ওদের একটা কনফিডেন্স আসছে, একটা স্ট্রেংথ আসছে। এইটা থেকে একরকম একটা শক্তি পাই, বা একরকমের একটা পাই, পজিটিভ ভাইব তো পাই। আর স্টুডেন্টদের ডেফিনেটলি ওরা যখন কিছু অ্যাচিভ করে তখন তো শিক্ষকদের একরকমের ক্লেম থাকে। আর একটা ভালো লাগে যে স্টুডেন্টরা যখন দেখি যে স্ট্রং মানুষ হচ্ছে, যে এখনকার পৃথিবীটা বেশ টাফ, সারভাইভ করা, টিকে থাকা, এটা তো আমরা শিক্ষক হিসেবে মানে ওইটা যখন মনে হয় যে কাউকে কাউকে দিতে পেরেছি। মেধাবী স্টুডেন্টরা কিন্তু মেধাবী স্টুডেন্টদের পিছনে কিন্তু বেশি কাজ করতে হয় না, ওদের পিছনে কাজ করতে হয় হচ্ছে যে ইন্টেলেকচুয়াল টাইপের কাজ, ওকে এই দরজাগুলো খুলে দিলে ও চলে আসবে। কিন্তু যার ধরেন একটু আগ্রহ একটু কম, মানে তাকে ওই যে রবির ভাষায় জ্বলে উঠুন আপন শক্তিতে, ওইটা যদি করা যায়, ওইটা হচ্ছে স্পেশালি রিওয়ার্ডিং। যে যখন দেখি যে না একটা স্টুডেন্ট কে কিছু দেওয়া গেছে, তখন মনে হয় যে না এটা শিক্ষকতার ব্যাপারটা ভালো, খারাপ। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সেই পেশাটা আসলে তখনই বেশি আনন্দদায়ক যখন সেটা আসলে আপনি যেটি বলছিলেন যে ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, বা এই যে জ্ঞানের যে আদান প্রদান, শিক্ষক ছাত্র, এবং একই সঙ্গে গুরু শিষ্যের মতো অনেকটা। আর শিক্ষকরা তো আসলে ছাত্র জীবন অনেকটা মেন্টর হিসেবেও কাজ করে। আমরা যেহেতু নগরায়ণ নিয়ে কথা বলছিলাম, আমি একটু জানতে চাই যে এই যে স্থাপনা শিল্পগুলো যেগুলো আপনি বলছিলেন যে আমরা এখন অ্যাওয়ার্ডেড হচ্ছি, অনেক পুরস্কার সম্মাননা আমাদের আসছে, কিন্তু আসলে কি আমরা আমাদের স্থাপনাগুলো যখন তৈরি করছি, আমরা কি পরিবেশ বান্ধব হিসেবে বানাতে পারছি, বা কতটা সক্ষম হচ্ছি? আমি এই জন্য এই প্রশ্ন করছি, এত অ্যাওয়ার্ড বা এত সম্মাননা আসা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের নগরটাকে সেইভাবে পরিপাটি করতে পারছি না, এই অর্থে যে আমাদের সবুজ কমে যাচ্ছে, আমাদের হিটিং বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন স্যার? আগে একটু গল্প করে নিই। আমেরিকায় যখন গেলাম আমার মেয়ের বয়স ছিল 3, যখন ফিরলাম ওর বয়স 7। তো আমরা খুব সুন্দর একটা সিটির ভেতরেই একটা ডেন্স নেইবারহুডে থাকতাম। বাসা অত ভালো ছিল না, হ্যাঁ, বাট নেইবারহুডটা সুন্দর ছিল, ওই দোকানপাট, ওই পার্ক, ওই তখন আমার মেয়েকে যখন আসলো ওর কাছ থেকে আমি শিখছি অনেক কিছু। ওর বয়স তো 7, তো যখন আসলো আমি বললাম, ও 1 সপ্তাহ পরে আমেরিকা থেকে আসা, ও 4 বছর থেকে এসছে। তো ওই 1 সপ্তাহ পরে বললো যে বাবা, দিস ইজ দ্য ডার্টিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো মানে ইউ কান্ট, আপনার এটার উপর কিছু বলতে পারেন না, আপনার এটাই। তারপরে ওকে মাস 3 পরে সিলেটে নিয়ে গেলাম। বললাম যে দেখো এই ল্যান্ডস্কেপটা দেখো, ও ছবি আঁকাআঁকি করতে পছন্দ করে, দেখো কি গ্রিন, পানি কিরকম আসছে। বলে যে বাবা এটা তো সুন্দর, কিন্তু আমি সিটির বিউটিটা মিস করছি। ওই একটা সেন্টেন্স, যে আর্কিটেকচার কিন্তু হচ্ছে সিটির বিউটি,
এইটা আমার পার্সপেক্টিভকে চেঞ্জ করে দিয়েছে। আমি সবসময় বলি যে আমরা আর্কিটেক্টরা আমরা প্রায় দেখা যায় যে আর্কিটেক্ট বা ক্লায়েন্টরা ইভেন যে একটা সিঙ্গেল বিল্ডিং নিয়ে আমরা চিন্তিত, আমার বাড়ি, আমার অফিস, আমার 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 কিন্তু আর্কিটেকচারের বিউটিটা একটা বিল্ডিং এর বিউটি না, এটা হচ্ছে যে একটা পাড়ার বিউটি, একটা মহল্লার বিউটি, একটা কয়েকটা বিল্ডিং মিলে একটা স্পেস তৈরি করেছে, পাবলিক স্পেস তৈরি করেছে, এইটার বিউটি। তো সাস্টেনেবিলিটিতে আমি একটু পরে যাচ্ছি, বাট নেপালে গিয়ে আমি যেটা খুব ফিল করেছি, কাঠমান্ডু থেকে 3টা পুরনো সিটি আছে, ওইখানে ওরা দেখলাম যে পাবলিক স্পেস জিনিসটা বুঝেছে। ওরা জানে যে পুরনো রাজার যে প্রাসাদগুলি আছে ওরা মিউজিয়াম হিসেবে কনজার্ভ করেছে, সেটার আশেপাশে মন্দির আছে, কিন্তু ওই যে ওপেন পাবলিক স্পেস যেখানে গিয়ে ক্লাস নির্বিশেষে মানে ধনী গরিব নির্বিশেষে বাঁদর টাদর আছে, পাখি টাখি আছে, মন্দিরে যে পুজো দিতে এসেছে ও আছে, যে ঘুরতে এসেছে সে আছে, বাচ্চা খেলতে, সব বয়সের মানুষের যে একটা গ্যাদারিং স্পেস, একটা যে পাবলিক স্পেস যেখানে আপনি জাস্ট মানুষ দেখতে যাবেন, আড্ডা দিতে যাবেন, জানেন যে আপনার ফ্রেন্ডের সাথে ওইখানে দেখা হবে, দেখা না হলেও অসুবিধা নেই। ওই জিনিসটাতে নেপালে গিয়ে আর্টিস্ট দেখলাম যে মানে ধরেন এত সুন্দর করে ডিজাইন করা যে ওই আপনি ওই প্লাজাগুলিতে যখন ওপেন স্পেসগুলি যখন যাচ্ছেন তখন খুব অল্প দামের সুভিনিয়ার পাচ্ছেন, 5 রুপিতেও চা খেতে পারেন, আবার 300 রুপির কফিও খেতে পারেন, রুফটপেও বসতে পারেন, মিউজিয়ামের ভিতরে। এই যে চয়েসগুলো দিচ্ছে, এই যে বিভিন্ন রকম স্পেসগুলি তৈরি করছে, ওইটাই হচ্ছে সিটিনেস। আমি দেখলাম যে নেপালিরা হ্যাঁ ওদের জাতীয় খাবার ডাল ভাত, হ্যাঁ আমাদের তো পোলা মাংস ছাড়া চলে না, দেখলাম যে আমরা ওইখানে গেলে নিজেদের একটু বড়লোকস ফিলিং হয়, বাট ওরা দেখলাম যে শহর জিনিসটা বুঝেছে, আমরা বুঝিনি। আমরা কিন্তু সংশোধনের প্লাজা বন্ধ করে দিচ্ছি। আমরা যখন মহৎপুরে ছিলাম তখন সংশোধনের প্লাজা পর্যন্ত আমরা চলে গেছি। তখন আমি দেখলাম যে আমার রিয়েলাইজেশনটা হলো যে সিটিকে আমরা ভেতরে নিইনি, সেই জন্য আমাদের সিটিগুলো সুন্দর না। আমি মনে করছি সিটিটা হচ্ছে আমার বিল্ডিং এর জায়গা, আমি আমার এখানে বিল্ডিং আছে, পার্ক আছে, রাস্তাঘাট আছে, এটা থাকলেই চলবে, কিন্তু আমার বন্ধুর সাথে কোথায় আড্ডা দিব, চা কোথায় খাবো, এগুলি কিন্তু আমার ডিজাইন করা নাই। একদমই তাই, দ্যাট ইজ দ্য ইস্যু। ওইখানে ইস্যুটা আসছে যে শহর সমবেতভাবে তৈরি করতে হয়, আরবান ডিজাইন, একটা ফুটপাথ, যেটা একটু আগে বলছে সিঙ্গাপুর, যেটা 50 বছর আগে বুঝেছে, আমরা কিন্তু এখনো বুঝি নেই, এখনো ঢাকার ফুটপাথ নিয়ে কি হচ্ছে না বলে ভালো। তো ওইটা একটা ইয়ে ছিল। আর পরের যেটা বললেন যে হিট স্ট্রেস, মানে এনভায়রনমেন্টের এই যে ডিগ্রেডেশন, এটার জন্য আর্কিটেক্টরা দায়ী, পার্শিয়ালি তো বটেই, পার্শিয়ালি বটে, তবে শহর কিন্তু মানে আমরা আর্কিটেক্টরা আমরা ইন্ডিভিজুয়াল বিল্ডিংগুলো ডিজাইন করছি, কিন্তু সমবেত বা মানে পুরো সিটিতে আমাদের কন্ট্রিবিউশন কিন্তু আসলে ওইভাবে আসছে না। আমরা বিল্ডিং নিয়ে ব্যস্ত, আরবান ডিজাইন নিয়ে ব্যস্ত না, গ্রিন নিয়ে ব্যস্ত না, পাবলিক স্পেস নিয়ে ব্যস্ত না। ঠিক আছে, সেই কারণে এটা আসছে। এরপরে আসছে যে আমাদের কতগুলি ইস্যু আসছে যেগুলি খুবই মারাত্মক, যে ক্লাইমেট চেঞ্জ। আমরা এটা অনেক সময় ভাবি যে এটা বোধহয় ওই সাউথ বেঙ্গলের একটা কোস্টাল বেল্টের একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু ক্লাইমেট চেঞ্জ কিন্তু গত 4 বছর ধরে বুঝিয়ে দিচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা অনেক সুদূর। সত্যিকার অর্থেই তাই স্যার, ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তনটা আপনি বলছেন, যে এই পরিবর্তনটা আসলে দিনকে দিন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে উত্তরণের আসলে এখনই কিছু ভাবা উচিত, এবং আপনারা ভাবছেনও। আপনাদের এই ভাবনাগুলো আসলে এত অল্প সময়ে শেষ করাটা আসলে খুবই কঠিন। এই ভাবনাগুলো নিয়ে আসলে গল্প করতে গেলে অনেক সময় প্রয়োজন, তাই না সাকি? আমার সময় আছে স্যার। আমরা আজকের আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছি, যদিও আপনি যদি দর্শকদেরকে কিছু বলতে চান। এতক্ষণ তো বললাম, জি, এটা আমরা আপনার সম্পর্কে জেনেছি, দর্শকদেরকে যদি শুভেচ্ছা জানাতে চান। রাঙা সকালের অসংখ্য শুভেচ্ছা। এতক্ষণ ধরে এখন টিচারদের একটু ইয়ে থাকে, কথা বলার সমস্যা থাকে, কারণ মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি কি করি, বলি সকাল থেকে রাত পর্যন্ত খালি কথা বলি বেসিক্যালি। তো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। অনেকগুলো জিনিস নিয়ে আসলে কাজের মানে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলেছি, আশা করি আপনাদের এগুলি আপনার ভাবনার ইয়েতে আসবে। তো মানে একদম শেষে যে জিনিসটা আমার খুব যেটা, একটা গ্রামে গেলে দেখবেন যে বাড়ি, রাস্তাঘাট, খাল বিল, কৃষি জমি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বাজার সবগুলো অর্গানাইজ থাকে, এবং এটা কিন্তু কোনো আর্কিটেক্ট বা প্ল্যানার গিয়ে ডিজাইন করেন না। এখানে
এটা দেখে মনে হয় যে কেউ ডিজাইনই করে নাই, কিন্তু আসলে ডিজাইন করেছে। আমরা শহরটাকে যদি ভালো করতে চাই তাহলে সবার এগিয়ে আসতে হবে, সুন্দর করে সব প্রবলেমগুলি সলভ করতে হবে। এখন বাউন্ডারি ওয়াল ছাড়াও কিন্তু গ্রামে কিন্তু বাউন্ডারি ওয়াল নাই, কিন্তু সব প্রবলেম সলভ করা আছে। একদমই স্যার, আপনি খুব সুন্দর করে বললেন। এই জিনিসগুলি নিয়ে যদি আমরা কাজ করি, আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের যদি গ্রামগুলিতে যান বা ইভেন পুরনো সিটিতে যান, এই যে একত্রে কিভাবে থাকবেন, কিভাবে আর্কিটেকচার, বিল্ডিং, পার্ক এগুলি গুছাবেন, এগুলি কিন্তু আমরা জানি। ব্রিটিশরা কিছুটা অনেকটাই নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। তো অনেক সময় আমরা পশ্চিমা মডেলগুলি দেখে আর কি বলি যে সিঙ্গাপুরের মতো করতে হবে, এত সহজ না ব্যাপারটা। সিঙ্গাপুরে গিয়ে বুঝতে পারছি সত্যি এই কাজগুলো আসলে এত সহজ নয়, কিন্তু আসলে এই কাজগুলোর জন্য স্বপ্ন আমাদের দেখতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এইটুকুই স্যার, পুরোটা সময় গল্প করে আপনার অভিজ্ঞতাগুলো শুনে অনেক ভালো লেগেছে এবং দর্শকরাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবে আপনার কথাগুলো শুনে। স্যার, আজকে বিদায় নেবার সময় হয়ে গেছে, শুভকামনা।